শালগ্রাম শিলা সাক্ষাৎ নারায়ণ বা নারায়ণের প্রতীক। এই বিশ্বাস বা সংস্কার সমুদ্র হিমাচলে হিন্দুদের মনের দৃঢ়মূল। কিন্তু কি এই শালগ্রাম শিলা? কোথায় বা পাওয়া যায় তা? সারা হিমালয় পর্বতে এবং সারা পৃথিবীতে ছড়ানো অজস্র শিলার মধ্যে কোনটা শালগ্রাম শিলা আর কোনটা নয় তা বোঝা যাবে কি করে? এরকম অজস্র প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আসুন শুরু করি। প্রথমে খুব নিশ্চিত করে একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে একমাত্র নেপালের পশ্চিমে হিমালয়ের 12,500 ফুট উপরে যেখানে যাওয়ার একমাত্র উপায় হাঁটা পথ, সেখানে জলে আগুন জ্বলে আর পাশ দিয়ে বয়ে যাওয়া গণ্ডকী বা কালী গণ্ডকী নদীতে শালগ্রাম শিলা পাওয়া যায়। সেই জায়গায় হলো নারায়ণের মুক্তি তীর্থক্ষেত্র বা মুক্তিনাথ। তাহলে শালগ্রাম শিলার সন্ধানে আমাদের নেপাল যেতেই হচ্ছে। শালগ্রাম শিলাকে সসম্মানে পাশে রেখে আসুন আমরা চট করে একবার আমাদের প্রতিবেশী দেশ নেপালের এক ঝলক দেখে আসি। ভূবিজ্ঞানে নেপাল হিমালয়ের 4টি স্তর। প্রথমটি হলো শিবালিক স্তর, তারপর লোয়ার হিমালয় বা গন্ডোয়ানা স্তর, এরপরে মূল হিমালয়ের দক্ষিণের ঢাল, এই ঢালেই গন্ডোয়ানা স্তরের পরেই বক্সা শ্রেণী, সবশেষে উচ্চ হিমালয় পর্বত এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি। আমরা মুক্তিনাথ অব্দি উচ্চ হিমালয় ছুঁয়ে চলে আসব, কিন্তু গণ্ডকী নদী বয়ে এসেছে উচ্চ হিমালয় তুষারাবৃত অঞ্চল থেকে। যাই হোক, যে কথা বলার জন্য এই অবতারণা তা হলো আজকের হিমালয় এক সময় ছিল সমুদ্র গর্ভে। আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে সোনোজয়িক কল্পে ইয়াসিন যুগের শেষ ভাগে তেথিস সমুদ্র থেকে হিমালয় আস্তে আস্তে মাথা তুলতে শুরু করে, আর তা শেষ হয় প্লাইস্টোসিন উপযুগে প্রায় 1 কোটি বছর আগে। ফলে এক মহা অতীতকালের সামুদ্রিক পলিস্তর রূপান্তরিত হয়েছে আজকের হিমালয়ের শিলাস্তরে। হিমালয়ের এই শিলাস্তরকে বলা হয় স্পিতি শেল। খুব সূক্ষ্ম দানা পলীয় অবক্ষেপ থেকে তৈরি হয়েছে এই বিজারক পরিবেশে সৃষ্ট এই শেল, তাই এত কালো ও তৈলাক্ত। আজ থেকে 18 কোটি বছর আগে জুরাসিক যুগে, যে সময় ডাঙ্গায় পৃথিবীতে ডাইনোসররা রাজত্ব করেছে, সেই সময় এই পলীয় অবক্ষেপ ঘটেছিল। তার বহু বহু কোটি বছর পরে সমুদ্র গর্ভ থেকে জন্ম নিল হিমালয়। এর ফলে আজকের হিমালয়ে তুষারাবৃত স্মৃতিশেল শিলাস্তরে পাওয়া যায় জুরাসিক যুগের সামুদ্রিক জীবের প্রস্তুরীভূত জীবাশ্ম। কালীগণ্ডকীর উৎপত্তিও সেই তুষারাবৃত অঞ্চলেই। জলের তীব্র স্রোতে এই শিলাস্তরের ক্ষয় হচ্ছে, ধুয়ে মুছে ভেঙে নিয়ে আসছে বলে কালীগণ্ডকীর জলের রং এত কালো। আর এই শিলাস্তরের খাজে লুকিয়ে থাকা জুরাসিক যুগের অজস্র প্রস্তুরীভূত সামুদ্রিক জীবাশ্ম জলের স্রোতে বয়ে আসছে। এই অজস্র শিলাভূত জীবাশ্মর মধ্যে একমাত্র অ্যামোনয়েডিয়া গোষ্ঠীর শিলাভূত জীবাশ্মই হলো হিন্দুদের পরম পবিত্র শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা। যুগ যুগান্ত ধরে এই কালীগণ্ডকী নদী গণ্ডক পর্বত থেকে শালগ্রাম শিলা বয়ে নিয়ে আনছে, আর তারপর বিহারের চম্পারণ জেলার মধ্য দিয়ে বয়ে গিয়ে পাটনার কাছে সোনপুরে এসে মিশেছে ভারতের সব থেকে পবিত্র নদী গঙ্গায়। আবার ফিরে আসি জীবাশ্ম প্রসঙ্গে। পলিজৈক কল্পের শুরুতে, আজ থেকে প্রায় 60 থেকে 65 কোটি বছর আগে, মালাস্কা পর্বের আদি প্রাণী সেফলোপডের আবির্ভাব। তারপর বিবর্তনের ধারা বেয়ে 23 থেকে 25 কোটি বছর আগে এলো অ্যামোনয়েডিয়া এবং তারই এক জ্ঞাতি ভাই অ্যামোনাইট গোষ্ঠীর। এবং জুরাসিক থেকে ক্রোটেসিয়াস 8 থেকে 15 কোটি বছর আগে এই অ্যামোনাইটের এত আধিক্য ছিল যে এই সময়কালকে বলা হতো অ্যামোনাইট যুগ। এই অ্যামোনাইট বিবর্তিত হয় বহুগুণে, যার মধ্যে একটি হলো পেরিসফিংটিস। এই পেরিসফিংটিস থেকে প্যারাবলিসোরাস, ভিরগোটা স্ফিংস আর অলাকোস্ফিংটিস, এই 3 উপগণ। আর তাদের থেকে যেসব প্রজাতি জন্ম নিল, প্রধানত তাদের জীবাশ্ম সম্বলিত শিলাকেই হিন্দু শাস্ত্রে পরম পবিত্র সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে শালগ্রাম শিলারূপে পূজা করা হয়ে থাকে। এই জীবদেহের
সিউচার রেখাকে অলঙ্করণকে বিষ্ণু লক্ষণ বা বনমালা বলা হয়। আর জানি না এই প্রাণীদেহের সাইফাঙ্কাল টিউবই কি নারায়ণের পৈতে চিহ্ন। প্রাণীদেহের পিঠের দিকে খোলকের ঠিক নিচেই এর অবস্থান, ক্রমশ কুণ্ডলী পাকিয়ে চলে গেছে প্রোটোকঞ্চ অবধি। ঠিক যেমনটি থাকে চিংড়ি মাছের পিঠের দিকে খোলকের নিচের শিরাটা, এটাকেই বলা হয় সাইফাঙ্কাল টিউব। এর সাহায্যেই বাতাস নিয়ন্ত্রণ করে এই প্রাণীরা জলের মধ্যে ওঠানামা করত। আর একই পদ্ধতিতে আজকের দিনে সাবমেরিনগুলো জলে ডোবা ভাসা করে। মার খাবার ভয়ে যে কথাটা এতক্ষণ বলিনি সেটা হলো, এরা কিন্তু আদতে কৃমি জাতীয় প্রাণী। জানি সবাই কথাটা শুনেই খেপে গেল, কি আমি কি একটা কৃমির জীবাশ্মকে নারায়ণ জ্ঞানে পূজা করি? মার না খাবার ঢালটা আমি আগেই তৈরি করে রেখেছি। ভেবো না এতক্ষণ ধরে যে তথ্যের কচকচানি শুনিয়ে তোমাদের মাথা ধরিয়ে দিলাম সেটা আধুনিক বিজ্ঞানের ফসল। আমাদের প্রাচীন শাস্ত্রকাররা এত অবাচিন ছিলেন না। তাদের শিলাচর্চা বা জীবাশ্ম সম্পর্কে জ্ঞান কিছু কম ছিল না। সেকালের শাস্ত্রীয় শিলাবিজ্ঞানীরা জানতেন শালগ্রাম শিলা, বজ্রকীট, যা এক ধরনের কৃমি জাতীয় প্রাণী, এরই দেহাবশেষের প্রস্তুরীভূত রূপ বা ফসিল। পুরাণে সাব্যস্ত নারায়ণের উক্তি, অহঞ্চ শৈলরূপী চ গণ্ডিকা তীর ও সান্নিধ্য অধিষ্ঠানং করিষ্যামি ভারতে তব শাপত বজ্রকীটাশ্ব কৃমিদয় বজ্রদ্রষ্টং ত্রববৈ মচ্ছিলা কুহরে চত্রং করিষ্যামি মদিয়াকম গণ্ডকাশ্চত্বরে তীরে গিরিরাজ্য দক্ষিণে। ব্রহ্মপুরাণ প্রকৃতি খণ্ড। যাক, সাব্যস্ত নারায়ণের কৃপায় এবারের মতো গণধোলাই থেকে বেঁচে গেলাম। আমি পরম বিস্ময়ে প্রাচীন শাস্ত্রকারদের বিজ্ঞান, শিলাচর্চা আর ভৌগোলিক জ্ঞান দেখে অভিভূত হয়ে গেলাম। কিন্তু মজা হলো এই প্রজাতির কীট এর জীবাশ্মকে শালগ্রাম শিলা বলা হয়। তার অন্তত 10,000 রকম ভেদাভেদ আছে। তাদের অধিকাংশই ত্যায্য শিলা। ত্যায্য শিলা পূজা করলে কি কি অমঙ্গল হতে পারে তারও আনুপর্বিক বিবরণ দেওয়া আছে। সুতরাং সাধু সাবধান, পথে ঘাটে গজিয়ে ওঠা মন্দিরে শালগ্রাম শিলা দেখলেই কপালে হাত দেওয়া বন্ধ করুন। তুষারাবৃত হিমালয় থেকে বয়ে আসা গণ্ডকী নদী ছাড়াও নর্মদার তীরে এবং কচ্ছের কোনো কোনো জায়গায় শালগ্রাম শিলা পাওয়া যায়, কিন্তু সেগুলি সবই ত্যায্য শিলা। এই 10,000 রকম শালগ্রাম শিলার মধ্যে কেবলমাত্র 51টি পূজ্য, আর সবই ত্যায্য শিলা। কোনটা পূজ্য আর কোনটা ত্যায্য তার বিশদ বিবরণ দিয়ে আর আপনাদের মাথা ধরাতে চাই না। শুধু এইটুকু বলে রাখি যে প্রকৃত পূজ্য শিলার আকার একটা আমলকি বা হরতকির চেয়ে ছোট হবে না এবং একটা বেলের থেকেও বড় হবে না। এছাড়া এক চক্র, দ্বিচক্র করে 12 চক্র এবং বহু চক্র সব মিলিয়ে ওই 51 রকম শিলাই প্রযোজ্য, আর সবই ত্যায্য। কিন্তু আমার মনে আরেকটা প্রশ্ন রয়ে গেল, সেটা হলো 50 নয়, 52 নয়, শুধু 51 কেন? হিন্দু শাস্ত্রে এই 51 সংখ্যাটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। পূজ্য শিলাগ্রাম শিলার সংখ্যা 51, সতীর পীঠস্থান 51, মা কালীর গলায় যে মুন্ডমালা ঝোলে তার সংখ্যাও 51। যদিও খরচা বাঁচাতে এখন কুমোররা 10 থেকে 12টির বেশি দেয় না, কিন্তু শাস্ত্রমতে সংখ্যাটি 51। সর্বোপরি আমাদের সংস্কৃত ভাষা, যাকে দেবভাষা বলা হয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে তার সংখ্যাও কিন্তু 51। এই 51 রহস্যের কিনারা তোমরা করতে পারো কিনা দেখো। তবে আজকের গল্পটা এখানেই শেষ করে দিচ্ছি না। কয়েকটি প্রসঙ্গে না বললে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। প্রথমত, শালগ্রাম কথাটা সম্ভবত বাংলা বা সংস্কৃত শব্দ নয়। অভিধান বা শব্দকোষে এর কোনো ব্যুৎপত্তিগত অর্থ দেখিনি। সম্ভবত নেপালের কোনো ভাষা থেকে কথাটার উদ্ভব, তারপর কালের প্রভাবে আপন হয়ে গেছে। দ্বিতীয়ত, এদেশে পাহাড়ের নাম গণ্ডক, নদীর নাম গণ্ডক। এই গণ্ডক কথাটা খুব সম্ভবত মহাভারতের গণ্ড উপজাতি থেকে এসেছে বলে মনে করা হয়, কারণ নেপালের ইতিহাস আলোচনা করতে গিয়ে দেখেছি মহাভারতের কিরাত সম্প্রদায়ই হলো নেপালের আদি অধিবাসী। খুব সম্ভবত এরা ভারতের সংখ্যাগরিষ্ঠ আদিবাসী গণ্ডদের এক শাখা উপজাতি। গণ্ডক কথাটা সারা নেপালেই বহুল ব্যবহৃত, আর ভূবিজ্ঞানে গণ্ড জাতির নাম থেকেই গন্ডোয়ানা আন্তর্জাতিকভাবেই বিখ্যাত। আর একটি কথা আমাকে বিস্মিত করেছিল, যে বাঙালির পায়ের তলায় সর্ষে আছে, যারা হিল্লি, দিল্লি, কেদার, অমরনাথ কোনো তীর্থই বাদ দেন না,
সেই বাঙালিরা শুধু নয়, ভারতবর্ষের কোটি কোটি হিন্দু শালগ্রাম শিলা যাদের কাছে পরম পূজ্য, তারা এর উৎসস্থল মুক্তিনাথে বা মুক্তিনাথে মন্দিরে যান না কেন? সত্যি বলতে কি, বাঙালির নেপাল ভ্রমণ মানে ওই কাঠমান্ডু বা বড়জোর পোখরা অবধি। কিন্তু কেন? মুক্তিনাথ দর্শনে যারা যান তাদের 99% বিদেশি। পাশ্চাত্যবাসীদের আগ্রহে শালগ্রাম শিলার চাহিদা ইদানিং খুব বেড়ে গেছে। ব্যবসায়ীদের ব্যবসা জমে উঠেছে, কিন্তু নেমে গেছে ধর্মীয় মূল্য। অর্থের জোরে শিলা ওরা কিনে প্রাচীন প্রতীক হিসাবে, কিউরিও হিসাবে শোভা পায় বিত্তশালীদের ড্রয়িং রুমে। এই এপিসোডে আমরা জানলাম শালগ্রাম শিলার জন্ম রহস্য সম্পর্কে। শালগ্রাম শিলা সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর টপিকটা যদি আপনার মনমতো হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন। আমি প্রতি রবিবার বিকাল 5টায় এমনই অদ্ভুত টাইপের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এরপরের মিস্টিরিয়াস টাইপের ভিডিওগুলো দেখতে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আমার ট্রিকি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের রবিবার এমনই মিস্টিরিয়াস টাইপের ভিডিও নিয়ে।